ডক্টর ইউনূস সরকারের সক্ষমতায় আস্থা নেই বিএনপির। দর্শক, বিএনপি বলছে উপরে উপরে যে আমরা সরকারের পক্ষে আছি, আমরা সহযোগিতা করব, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, এই সরকার ব্যর্থ হলে জাতি ব্যর্থ হবে, অনেক নীতি কথা কিন্তু বলেছে। কিন্তু বাস্তবে ডক্টর ইউনূস সরকারের সক্ষমতায় বিশ্বাস করেন না বিএনপি নেতারা। অথচ এই সরকারের যে সক্ষমতা, এরকম কোন সক্ষম সরকার বাংলাদেশের ইতিহাসে আর আসেনি। এই সরকারের উপদেষ্টাদের যোগ্যতা এবং কমিটমেন্ট দেখেন। ডক্টর ইউনূসের দিকে তাকান, তার মতো কোন সরকার প্রধান বাংলাদেশে এসেছে অতীতে? তার যে ইন্টারন্যাশনাল ইমেজ এসেছে, আসেনি। বিএনপি নেতারা নানান সময় সরকারকে কটাক্ষ করে নানান কথাবার্তা বলেছেন। এবার বলা হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে, যাকে ভারতের দালাল মনে করে জনগণ, কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। এর মানে এই যে সংস্কার কমিশন গঠন করছে বা এই সরকার যে সংস্কার করার চেষ্টা করছে, এটাকে কটাক্ষ করে বলেছেন যে কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। আমরা এর জবাব দেব। তাহলে কিভাবে সংস্কার করা যায়? ঈদের পরে আন্দোলনে নেমে আপনারা সংস্কার করবেন? মানে বিএনপির বক্তব্য শুনলেই মানুষ বলে এটা যে তাহলে আপনারা ঈদের পরে এটা করবেন। ঈদের পর কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না, তাহলে গত 15 বছর আপনারা কি করেছেন? 1991 থেকে 96 পর্যন্ত আপনারা কি করেছেন? 2001 থেকে 2006 আপনারা কি সংস্কার করেছেন? টেবিলে বসে করা যায় না, পার্লামেন্টে বসে আপনারা কি সংস্কার করেছেন? এবার আসেন যে সংস্কার কি কয়েকজন লোক টেবিলে বসে করতে হয় না অন্য কোনো ভাবে করতে হয়? তার আগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যটা একটু দেখি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কারের গল্প আমাদের সামনে করে লাভ হবে না। এর মানে এই যে সংস্কার কথা বলছে, এটাকে গল্প বলে কটাক্ষ করছে। এবং এই গল্প করে লাভ হবে না মানে কি? সংস্কার করতে দিবে না, এই তো বিএনপি ঠেকিয়ে দিবে, এই সরকারের পতন ঘটাবে, এই ধরনের হুমকি এই বক্তব্যের মধ্যে আছে। আরেকজন বিএনপি নেতা বলেছে না যে সরকারের রাত পোহাবে না, এবং প্রধান উপদেষ্টা কি বললো বা বললো না এতে কিছু আসে যায় না, জনগণ ঠিক করবে নির্বাচন কবে হবে, বলেছে না? বলেছে। দর্শক, সরকারকে এখানে হুমকি দেওয়া হলো আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে যে আমাদের সামনে সংস্কার গল্প বলে লাভ হবে না। এর মানে এগুলো মানবে না, এসব সংস্কার মানবে না তারা। তাহলে কি আওয়ামী স্টাইলে সেই পুরনো বাংলাদেশ রাখতে চায়? তরুণ প্রজন্ম যে নতুন বাংলাদেশ চায় সেটা হতে দিবে না আমির খসরু মাহমুদ চৌধুরীরা। তার বক্তব্যের তাৎপর্য এটাই। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্ধারিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। এবার আসি এই বক্তব্যটা দিয়ে, এটা থিওরিটিক্যাল ভাওতাবাজি, তাত্ত্বিক ভাওতাবাজি। সংস্কার কিভাবে করা যায়? আচ্ছা, আমি ধরে নিলাম যে বিএনপি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসলো, এখন তারা সংস্কার করবে, ধরে নিলাম, যদিও সেটা সম্ভব হবে না বাংলাদেশে। আর ক্ষমতায় আসলেও তারা সংস্কার করবে এটা ইম্পসিবল। তারা সংস্কার করবে চাঁদাবাজি, 120 টাকার চাঁদা 140 টাকা নেবে, এছাড়া কি সংস্কার করবে জাতি জানে। তো দর্শক, এখানে দেখেন, বিএনপি যদি সংসদে থাকে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে, সংস্কারগুলো কিভাবে করা হয় বা কোনো আইন, কোনো সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়? প্রথমে একটা এক্সপার্ট টিম খসড়া তৈরি করে একটা আইন বা সংস্কার প্রক্রিয়া, সেটা মন্ত্রিপরিষদে উত্থাপিত হয়, মন্ত্রিপরিষদ সেটাকে চূড়ান্ত করে। এই যে দুইটা ধাপ বললাম, এই দুইটা ধাপে কি কয়েকজন লোক টেবিলে বসে করলো না? কয়েকজন এক্সপার্ট টেবিলে বসে খসড়া তৈরি করলো, তারপরে 40-50 জন লোক মন্ত্রিপরিষদে সেটা অনুমোদন দিল। আর সেখানে 40-50 জন লোক কি বললো এটাও কিছু না, আসলে ওই প্রধানমন্ত্রী একজন যিনি থাকবেন তিনি যেটা বললেন ওইটাই, এরকমই দেখে আসি। এর মানে একজন লোক টেবিলে বসে সংস্কার করেন। তারপরে পার্লামেন্টে কি হয় এটাও আমরা জানি। কি সংস্কার, কি আইন, এগুলো জনগণ বুঝেও না, জনগণ কি চায় এগুলো বিবেচনা করে পার্লামেন্টারিয়ান বা যারা এমপি তারা কথাও বলেন না, তারা তাদের দলের অন্ধ আনুগত্য করেন। দল যেটা বলবে এই বিলের পক্ষে তোমার ভোট দিতে হবে, এই বিলের পক্ষে ভোট দাও, এর বাইরে কিছু না। তাহলে দিন শেষে পার্লামেন্ট যদি কার্যকরও থাকে, তাহলে সংস্কারটা আসলে কারা করে? আইন প্রণয়ন কারা করে? কয়েকজন লোক টেবিলে বসে করে। তো জনগণকে কি বোঝাচ্ছেন? এখন যেভাবে হচ্ছে, আর বিএনপি ক্ষমতা আসলে কি অন্যভাবে কিছু হবে? তা না। পার্থক্য এটাই যে তখন পাতিশিয়ালের মতো হু হু করে সবাই যারা ভোট দিবেন পার্লামেন্টে তারা নির্বাচিত, আর এখন যারা এটা এক্সিকিউট করবেন তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। পার্থক্য হচ্ছে এটা। কিন্তু আসলে বাংলাদেশের সংসদে
সংসদ সদস্যরা পাতিশিয়ালের মতো হু হু করা ছাড়া, হুয়াক্কাহু ছাড়া আর কি করতে পারে তারা? বাংলাদেশের সংবিধানে তো তাদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারই দেওয়া হয়নি। দলের বিরুদ্ধে ভোট দিলে তাদের সংসদ সদস্য পদেই থাকবে না। অতএব এইসব গল্প শোনালে কাজ হবে না। এই জন্য সংস্কার এই সরকারকে করতে হবে। সংসদ সদস্যদেরকে কার্যকর করতে হবে, স্বাধীনভাবে মত প্রকাশের ব্যবস্থা করতে হবে। কয়েকজন লোক যাদেরকে জনগণ ক্ষমতায় পাঠিয়েছে, অতএব এবং তারা নিরপেক্ষ, তাদের সক্ষমতা জাতির আস্থা, অতএব তারাই সংস্কার করবে, এটাই হচ্ছে শেষ কথা। সংস্কার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, টেবিলে বসে সংস্কার মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না। সংস্কার ওই বললাম না যে যারা যেভাবেই করুক সংস্কার মূল একইভাবে করা হয়। এখানে জনগণকে ওই দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে চাঁদাবাজি করার জন্য এইসব ভুল থিওরি শেখাচ্ছে জনগণকে। সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা চলমান। দেখেন এগুলো সব ভুল বলা। এই জনগণ সংস্কার করবে, এই কথাটা যে কত বড় প্রতারণা। আইন কি হবে, এই আইনটা থাকা উচিত কি না উচিত। সাপোজ কেউ প্রকাশ্যে বিড়ি খেলে 50 টাকা জরিমানা। এখন জনগণের এই আইনের পক্ষে বিপক্ষে কি মতামতের আদৌ কোনো সুযোগ আছে? না কয়েকজন লোক সংসদে তারাই করে। আপনি বললেন যে না এটা উচিত, আপনি বললেন যে না উচিত না, এটার কোনো ভ্যালু আছে? এর মানে জনগণকে এখানে ঢাল হিসেবে ব্যবহার করছে। তবে হ্যাঁ, গণভোট নিলে তখন সেটা বলতে পারেন। এই জন্য বলবো যে প্রয়োজনে এই সংস্কার গণভোট নিয়ে করা হোক। গণভোটই হচ্ছে জনগণের প্রকৃত মতামত। এছাড়া অন্য যেগুলো সেগুলোর মধ্যে সেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক। আর আসলে জনগণের এই মতামতের প্রতিনিধিত্ব করে না পার্টির অন্ধ আনুগত্য, এটা আমরা জানি। অতএব এই যে চলমান প্রক্রিয়া, জনগণের মালিকানা, এগুলো সব ধান্দাবাজি কথা, এগুলো বাস্তবতা নেই। জনগণ আস্থা থাকাটাই হচ্ছে, জনগণ মেনে নেওয়াটাই হচ্ছে মূল। এখন এই সরকার কয়েকজন লোক যদি টেবিলে বসে সংস্কার করে আর জনগণ যদি সেটা ওয়েলকাম জানায়, মেনে নেয়, মেনে চলে, সেটাই হচ্ছে গণতান্ত্রিক জনগণের জনগণের সংস্কার। অতএব এই সরকার করুক আর যে সরকার করুক, জনগণ যদি মেনে নেয় দ্যাটস ইট। আর জনগণ বিদ্রোহ করলে মানে সেটা হয়নি, এটাই হচ্ছে বাস্তবতা। অতএব থিওরিটিক্যালি ভুলভাল বুঝাবেন না। রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কার কাজে আসবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন আমির। ঠিক আছে, সবকিছুর ফসল বিএনপি, জিয়াউর রহমান, আপনারা এখন ক্ষমতায় এসে গেছেন, এই তো। দিবস স্বপ্ন বাদ দিন, জনগণকে ভুলভাল বুঝাবেন না। ডক্টর ইউনূস সরকারের উপর আস্থা রাখুন। আপনারা কি করবেন, কোন ঈদের পর কি করবেন, এটা জনগণ জানে। আমাদের বক্তব্য স্পষ্ট, যারা সংস্কার বিরোধী তারা 24-এর গণবিপ্লবের স্পিরিট বিরোধী। যারা ডক্টর ইউনূস সরকারকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, অগণতান্ত্রিক সরকার মনে করে, তারা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধের শক্তি। ডক্টর ইউনূস সরকারের সুনির্দিষ্ট কোনো কার্যক্রমের সমালোচনা করা এক জিনিস, আর ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে অবস্থানে আরেক জিনিস। অতএব বিএনপি কার্যত ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। যদি উপরে বলে যে না, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমরা সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত, আমরা আছি সরকারের সাথে, এগুলো মিথ্যা কথা। বাস্তবে বিএনপি ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েও প্রয়োজন ডক্টর ইউনূস সরকারকে বিদায় করতে প্রস্তুত।